Hey viewers, আমার সাথে আজকে অনন আছে। Um, প্রথমেই বলে নিই, অনন ইজ মাই কাজিন, সো ওরে আমি তুই করে বলবো, ও আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? And I'm pretty sure at the end of the video you'll be so inspired because he's a national university student, just recently ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। এবং বাকিটা ও বলুক কি হয়েছে না হয়েছে, কেন তাকে বিনিতে নিয়ে আসছি। ফার্স্ট কোয়েশ্চেন, যেহেতু আমরা আইএলটিএস নিয়ে কাজ করি, এটা নিয়ে আমরা কোয়েশ্চেনটা করব। What made you to do the IELTS and why did you choose Germany as your final destination for your higher education? I chose Germany because the first reason is that the German universities is quite flexible in terms of the tuition fees. এটা ছিল মেইন রিজন। তারপর হচ্ছে তারা রিসার্চ বেসড এডুকেশনটা প্রোভাইড করতেছে। জার্মান ডিগ্রির একটা ওয়ার্ল্ডের একটা অন্যরকম ভ্যালু আছে। যেহেতু আমি প্ল্যান করছি যে জার্মানি যাব, তো ওইখানে তো আইএলটিএস এর প্রয়োজন রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য। তো তো মূলত প্ল্যান হচ্ছে ওভারসিজ যা হায়ার স্টাডিজের জন্য, তারপরের যে স্টেপ বা ফার্স্ট স্টেপ যেটা প্রিলিমিনারি স্টেপ, যেটা আইএলটিএসটা করা। Okay, let's start from IELTS. Um, Definitely তুই জার্মানি কেন চুজ করছিস? Is there any other reason that you chose to do your higher education in overseas? I know, I was in Australia. Exactly. one of the reason. Right. And if you don't know, you know that আমাদের পরমাশি ছেলে, our cousin, he went to New Zealand as New well. Zealand. He was actually my inspiration to go Australia. Probably ওই জায়গা I met some, রাইট তো আমার জায়গা থেকে তো আমি তোমাকে পাইছি, সঠিকভাবে পাইছি, ছোট থেকে দেখছি এবং হচ্ছে তো ওই জায়গা থেকে হচ্ছে আমি আমার যদি আমার ফ্যামিলির কথা বা আত্মীয় স্বজনের কথা, রিলেটিভস এর কথা বলি, তো ওই জায়গা থেকে হচ্ছে তুমি আমার ফার্স্ট ইম্প্রেশন ছিল যে অ্যাব্রোডটাকে চুজ করা যে আমার হাই স্টাডিজ এর জন্য। Okay, right. Thank you. Let's talk about your IELTS journey with STS and then we'll go to কিভাবে তুই জার্মানিতে অ্যাপ্লাই করেছিস। কারণ আমার এই ভিডিও থ্রুতে আমি মানুষকে জানাতে চাই যে তারা চাইলে নিজেরাও অ্যাপ্লাই করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ সেন্ড করতে চাই, আমি ভিডিও প্রথমে বলেছি যে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়েছেন দেখে আপনি জার্মানির মতো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছেন দেখে আপনি বাইরে স্টাডি করার স্বপ্ন দেখতে পারবেন না। দ্যাটস নট ট্রু। You are the real example. Exactly. Right? So tell me your IELTS journey with STS and be honest. I don't want any marketing gimmick in here. Be honest. কিরকম ছিল IELTS জার্নিটা? I know you started back in 2022. Right? And জার্মানির জন্য প্রায় 2 বছর ওয়েট করতে হয়েছে। So how was your journey? Be frank. তো আমি এসটিএস আসি মূলত হচ্ছে আমার যে আইএলটিএস কোর্সটা করার জন্য, তারপর হচ্ছে আইএলটিএস এর এক্সামটা দেওয়ার জন্য। আমি প্রথম যখন এসটিএস এ আসি, যে অ্যাডমিশনটা নেই, আমার ইংলিশ লেভেল কিন্তু 0 ছিল। তো 2016 দেয়ার ওয়াজ আ স্টোরি লাইক, তুমি আমাকে একটা প্রশ্ন করছিলা যে আমি তখন হচ্ছে ঢাকার ফার্মগেটে একটা কোচিং করি, আমার ক্লাস ডিউরেশনটা কতটুকু, ওটা তোমার একটা স্পেশাল ডে ছিল ওই দিন। আমি ডিউরেশনের উত্তরটা কিন্তু দিতে পারি না, যে আমি অর্থ জানি নাই যে হোয়াট দ্য মিনিং অফ ডিউরেশন। তো তারপরও আমি থাউজেন্ড অফ মিস্টেকস আই ডিড করছি তোমার সাথে। তো তখন দুইটা ব্যাপারটা ভিন্ন ছিল। তো আমার লেভেলটা 0 ছিল মূলত ইংলিশের, যে নর্মাল কনভারসেশন লাইক জানা, তো বোঝা বাট বলতে না পারা। তো ওই জায়গা থেকে তো এসটিএস আমাকে যে আমার ডিজায়ার স্কোর ছিল 6.5, ওইটা দিছে। 6.5 তো প্রথম আসে নাই, তো 6 ছিল। স্পিকিংয়ে আমি 5.5 পাই। তারপর তুমি ইন্সপায়ার করছো যে ইউ শুড গো ফর ইউআর। আমিও আমার কাছে ব্যাপারটা এরকম ছিল যে আই ডিজার্ভ 5.5, এর বেশি মনে হয় না আমি পাবো যে ইয়াতে স্পিকিংয়ে আবার এক্সাম দেওয়া লাগবে। তো আমি ইউআর করি। তো ইউআর এর পর আমার ওভারঅল চেঞ্জ হয় 0.5, 6 থেকে 6.5, আর স্পিকিংয়ে হচ্ছে 5.5 থেকে 6.5 এ যায়। And then এটা চেঞ্জ হয়ে 6.5 ওভারঅল হয়ে যায়। আমি একটু ব্যাকে যাইতে চাই, 2016 এর কথা বলছিস, where you realized আমি ডিউরেশন ওয়ার্ডটা জানি না, and you started developing yourself. I know 2019 এ তুই এসটিএস এর সাথে স্পোকেন ইংলিশের কোর্স করছ। I know because আমি তোকে পিছনের দিক দিয়ে দেখতেছিলাম,
বিভিন্ন গ্রুপে ইনভলভ ছিলি, তোর স্পিকিংটাকে ল্যাঙ্গুয়েজটাকে একটা মেসেজ ডেফিনেটলি টু দ্য পিপল, যে মনে করে যে আমার ফাউন্ডেশনটা জিরো, ইট টেক্স টাইম টু বি দেয়ার, Right. কারেক্ট? যখন 2022 আসছস, তোর ফাউন্ডেশন ওয়াজ প্রিটি স্ট্রং, এন্ড তুই যখন এডমিশন নিয়েছিস, আমরা একটা জিনিস বুঝি, যে দেখলেই বুঝি যে কে প্র্যাকটিস করতে পারবে, কে তার অ্যাফোর্টটা দিবে। তোর মনে আছে, আই নো ইউ আর ইন হারি, প্রবলি রাইটিং এর দু একটা ক্লাস মিস করেছিলি, অ্যান্ড হাউ, আমি নিজে বলতে চাই না, আমি চাই তুই বল যে পরীক্ষা প্রবলি 2 দিন আগে, হ্যাঁ 2 দিন আগে ছিল। and you sent me like, you know, it's I love when people are so hungry. তুই এত হাংরি ছিলি যে বদা আগে আমাকে teach me how to রাইটিং টাস্কের কয়েকটা মনে হয় টাইপ ছিল, হ্যাঁ, কনফিউশন, ঝামেলা ছিল। and then তুই আমাকে 8টা না 9টা রাইটিং স্যাম্পল লিখে পাঠাইছিলাম। and then I give you feedback. How that help you to achieve 6.5? রাইটিং এ 6.5 এর যে ব্যাপারটা ছিল, রাইটিং এ আমি জানি উইক ছিলাম অনেক, যে সেন্টেন্স স্ট্রাকচার আইডিয়া জেনারেটটা ঠিকভাবে হইতো না, বা আমি কিভাবে জিনিসটা অ্যাপ্লাই করব সঠিকভাবে। তো আরেকটা জিনিস যেটা আমি সবসময় ইউজ টু ছিলাম হচ্ছে রাইটিং পার্ট 1 দিয়ে এক্সামটা স্টার্ট করা। আমি মকও দিয়েছি, জাস্ট আমি ফাইনাল এক্সামের সময় যে তোমার কথা যে টাস্ক 2 সব কিছু, তারপর হচ্ছে রাইটিং টাস্ক 1টা। তো 2 দিয়ে আমি হচ্ছে ফার্স্ট শুরু করে হচ্ছে মেইন এক্সামে, এটা হচ্ছে তোমার থেকে মানে আমার কাছে আমি কমফোর্টেবল ফিল করতাম টাস্ক 1 থেকে লিখাটা ইজি লাগতো। আর শেষ সময় যে প্রিপারেশনটা, তা আমি ভাবি না যে আমি যে রাইটিং এ 6.5 পাবো। মক টেস্টও আমার হচ্ছে 6.5 তো চিন্তাই করতে পারতাম না, 5.5 6 আসতো। তো তোমার যে স্ট্র্যাটেজি ছিল একবার কিভাবে আমি লিখবো, লেখাটা শুরু কিভাবে করতেছি, শেষ কিভাবে করতেছি, বডি 1 বডি 2টা আমি কিভাবে সাজাবো, এক্সাম্পল গুলো আমি কিভাবে দিব, তো এটা খুব কাজে দিছে। ইভেন আমার ফ্রেন্ডরাও তো এখানে আসছে কোচিং কোর্স, আমি একটা কথাই বলে যখন ওরা বলতে যায়, তো যে অনুপ ভাই রাইটিং এর জন্য যা বলবে, যদি বলে খালি খাতা মানে জমাটা দিয়ে হিসাব ওটার জন্য, তুমি খালি খাতা দিয়ে হিসাব, তো বাকিটা হচ্ছে Right. Let's talk about your. I think that's very important. Guideline-টা কেন important মানুষের জন্য? You said you deserved 5.5 in speaking. রাইট। When I believed you should be getting 6.5 at least, because আমি তোর mock test নিয়েছি. I knew you personally, and from that point, আমরা decide করি you are correct. রাইট। So how was it like? How did you feel when actually মানে 0.5 বাড়া আর 1 বাড়া অনেক জিনিস, 5.5 to 6.5, it's huge. How did you feel at that time? ইউর রেজাল্টটা যখন চেঞ্জ হয়েছে, তো আমি লাইক সারপ্রাইজড হয়েছি যে এটা কেমনে সম্ভব হইলো, বা কারণ আমি স্পিকিং দিয়ে আসছি, স্পিকিং এর যে এনভায়রনমেন্টটা ছিল, আমি সঠিকভাবে আমি যতটুকু এসটিএস এর মক টেস্ট গুলোতে দিতাম বা বুট ক্যাম্পে দিতাম, ওইটাও আমি ওইখানে যাই দিতে পারিনি সঠিকভাবে। ওই জায়গা থেকে আমার ভিতরে ফিল হয়েছে যে না, আমি 5.5ই যেহেতু পাইছি, তো আমার রেজাল্টটা মনে চেঞ্জ হবে না। আমার টার্গেট ছিল 6.5, আমার হচ্ছে আবার হয়তোবা ইয়ের জন্য হচ্ছে এক্সামের জন্য আবার বসতে হবে। তো যখন চেঞ্জ হয়েছে, যে আমি তোমার কথা অনুযায়ী গেছি, যে আমি ইউআরটা করছি, করার পর চেঞ্জ হয়েছে, তো ওই ব্যাপারটা অন্যরকম ছিল। লাইক যে আমি হচ্ছে ফিলটা ছিল যে আবার নতুন করে আমার যে প্রিপারেশন এর যে প্ল্যান ছিল, যে মেইন টাইম যে আমি আবার বসবো আইএলটিএস এর জন্য, তো ওইটা চেঞ্জ হয়ে গেছে। ভালো ছিল ব্যাপারটা, এটা অন্যরকম একটা ফিলিং ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা বলি একটু জার্মানি নিয়ে কথা বলি, কারণ when we talk about applying any university in Germany, there is a long waiting period, right? So প্রায় 2 বছর পর তোর ইন্টারভিউ হবে, and you received ভিসা পাইতে আমার 22 মাস 19 দিন লাগছে। 22 মাস, it's a long period. Right. How the last 2 years, how did you go through? I know there must be some ups and downs. How did you এই ধৈর্য ধরে থাকাটা, and কি ধরনের আপস এন্ড ডাউনস ছিল? আমি জানি তুই ব্যাচেলার কমপ্লিট করতেছিলি,
at the same time you were worried about যে কোনো সময় তোর আইএলস এর টিয়ার একটা হয়ে যাবে, এক্সপায়ার হওয়ার একটা পসিবিলিটি, নিজেকে কিভাবে ম্যানেজ করেছো? এটা কিন্তু ইন্সপায়ার, দিস কনভারসেশন উইল ইন্সপায়ার আদার পিপল, লাইক ধৈর্য কতটা ইম্পর্টেন্ট। আমি জানি তুই ব্যাচেলার করতেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে অনার্স করি, আর হচ্ছে আমি জার্মান এম্বাসির যে অ্যাপয়েন্টমেন্টটা নেই এট ফার্স্ট প্ল্যান করাটা, তো আমি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেই হচ্ছে 2022 সালের জুলাইয়ের 29 তারিখ, তো ওই সময়। তো অ্যাপয়েন্টমেন্ট নিতে তো মূলত হচ্ছে পাসপোর্টটা প্রয়োজন, মেইনলি পাসপোর্টটা লাগে। তো হচ্ছে আমার একটা চার্ট ছিল, লাইক যে আমার পাসপোর্ট থেকে শুরু করে আনটিল ভিসা পাওয়া পর্যন্ত যেই চার্ট, তো আমি হচ্ছে প্রতিটা জিনিস হচ্ছে মার্ক করে দিতাম যে আমি পাসপোর্ট করছি, টিক দিয়ে দিয়েছি। তো পাশাপাশি আমার আইএলস ছিল, তারপর হচ্ছে ব্যাচেলারের রেজাল্টও এখানে ম্যাটার করেছে, আমি কিভাবে কি করব। তো ফ্রাস্ট্রেশন বা যে আপস অ্যান্ড ডাউনের যে ব্যাপারটা, তো যখন আমার কাছে ফিল হইতো যে সকালে ঘুম থেকে উঠলে একটা অন্যরকম ফিল আসতো যে এক্স্যাক্টলি কি হইতেছে বা ঘুমাইতে যাওয়ার সময়, তো ওইটার হয়তো আমি যেই প্ল্যানের যে চার্টটা ছিল যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, তারপর হচ্ছে আমি অনার্স কমপ্লিট করব, ডকুমেন্টস গুলা নিয়ে আমি অ্যাপ্লাই করবো, অফার লেটার পাবো, মানে সিকোয়েন্স অনুযায়ী সাজানো ছিল। আমি একটা একটা করে ঠিক একটা শেষ হইতো, আমি একটা করে যে এখানে মার্ক করে দিতাম। তো ওইখানে তাকাইলে আমি আমার স্টেজটা দেখতে পারতাম যে যে আমার আর কয়টা স্টেজ বাকি আছে। যখন এই জিনিসটা মূলত আমাকে অনেক হেল্প করছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমার কাছে ফিল হয়েছে এটা ইম্পর্টেন্ট, কারণ আমি যখন ডিপ্রেস ছিলাম এটার দিকে তাকাইলে মনে হতো 3টা স্টেপ বাকি আছে। For sure. That's important. Like you're talking about making a checklist, right, or action item, and when you're done the steps, click it and you see where are you. আমি মনে হয় প্রবাবলি ওর কাছ থেকে এই জিনিসটা আজকে শিখলাম যে টিক করা, যে লিস্ট করো যে আমার 20টা অ্যাকশন আইটেম আছে, 20টার মধ্যে আমার 10টা ডান, 12টা ডান, আমার মাত্র 8টা বাকি আছে, আমার 8টা নিতে হবে। What was your alternative plan? I mean, জানি এটা আমি তোর সাথে কথা বলি নাই, লাইক কারণ we talk about calculative risk. Right. It wasn't a calculative risk because you didn't have plan B. Plan B বলতে তুই মাস্টার্স করতে পারবি, and you are very smart. যখন তুই ব্যাচেলার কমপ্লিট করছিস সাথে সাথে তোর জার্মানির ভিসা হয়ে গেছে, এখন উইদাউট এনি গ্যাপ তুই গিয়ে এমএসসি করবি, রাইট? What was your thought process? Is like, I know it's a difficult question, like going with plan A, there is no plan B. আমার কাছে যে জিনিসটা ফিল হইতো যে আমি হচ্ছে জার্মানি নিয়ে মানে মানে মানুষ তো একটা স্টাডি করে একটা দেশ নিয়ে, যে দেশের জন্য সে প্ল্যান করে, আমি তো জার্মানি নিয়ে আমার স্টাডির লেভেলটা তো ছিল। আমি যখন হচ্ছে ডেনমার্ক বা ইউরোপের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে বা ইউএসএ, কানাডা আছে, আমি চিন্তা করছি মানে ওই জিনিসগুলো নিয়ে চিন্তা করলে আমার ওই জার্মানিতে ফিরে আসা লাগতো, যে আমার কাছে কমফোর্টেবল ফিল হইতো যে আমি যদি জার্মানিতে যাইতে পারি তাহলে আমার লাইফটা ইজিয়ার হবে। তো আমি এই জায়গাটা তোর সাথে এগ্রি করি। It's gonna be, it's true. Like you're from middle class family. I was from Yes. I'm from middle class family still. মিডল ক্লাস ফ্যামিলির জন্য অস্ট্রেলিয়া বা কানাডাতে অ্যাপ্লাই করা এবং টিউশন ফিস দেওয়া ইজ হিউজ কম্পেয়ারিং টু জার্মানি। সো আমার মনে হয় যারা আমরা যারা মিডল ক্লাস আছি তাদের স্বপ্নটা মনে হয় এইসব কান্ট্রিগুলো ধরে রাখছে। হাউ মাচ ডিড ইউ স্পেন্ড? আমার মনে হয় ব্লক মানিটা শুধু ইম্পর্টেন্ট ছিল তার জন্য। হ্যাঁ, অ্যারাউন্ড ব্লক মানি ছিল 11,347 ইউরো, 15 লাখ প্লাস মাইনাস 10,000 আপ এন্ড ডাউন হতে পারে, বাড়তে পারে, কমতে পারে। এবং তুই মানিটা কিন্তু এভরি মান্থ হচ্ছে 900 সামথিং করে, মানে 11,347 ইউরোটা আমাকে 12 মাসে ভাগ করে যত আসে এত করে মাসে মাসে দিয়ে দিবে। রাইট, বিউটিফুল, রাইট। এন্ড ডেফিনেটলি after MSc you can decide like where to move career wise, right? Okay. আমি এই ভিডিও থ্রুতে আরেকটা জিনিস জানতে চাই, আমি জানি তুই নিজে নিজে জার্মানির জন্য অ্যাপ্লাই করেছিস, and that's very important, কারণ অনেক সময় এজেন্সির হেল্প নেই, অনেক জায়গায় হেল্পের দরকার হয়, কিন্তু আমার মনে হয় না কান্ট্রি লাইক জার্মানির মতো জায়গায় অ্যাপ্লাই করার জন্য কোনো এজেন্সি বা কনসালটেন্সিতে গিয়ে 1 লাখ টাকা খরচ করার দরকার আছে।
তুই কি এই ভিডিও শুতে তো স্টেপ বাই স্টেপ কিভাবে জার্মানিতে অ্যাপ্লাই করছিস আনটিল গেটিং ইউর ভিসা, তুই যদি একটু সংক্ষিপ্ত ভাবে। প্রথম যেই কাজটা জার্মানির জন্য করতে হয় ওইটা হচ্ছে ওয়েটিং পিরিয়ডটা চিন্তা করে আমার প্রথম হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া লাগবে জার্মান এম্বাসি থেকে। ওয়েবসাইটে গেলে খুব ইজি, একটা পাসপোর্ট থাকলে হয়। তারপর হচ্ছে ডকুমেন্টেশনের কাজ, যে আমার হচ্ছে আমি যদি মাস্টার্স প্রোগ্রামে যাই তো ওইটার জন্য যে ডকুমেন্টসগুলো লাগে ওইগুলো রেডি করে। তো জার্মানিতে মূলত হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ড চলে 2টা সেমিস্টার রয়েছে, সামার আর হচ্ছে উইন্টার। তো আমার সামনে যে সেমিস্টারটা পড়তেছে এটা হচ্ছে সামার হইতে পারে বা উইন্টার হইতে পারে। তো ওই ডেডলাইন অনুযায়ী হচ্ছে অ্যাপ্লাই করা। তাই এখন অ্যাপ্লাইয়ের ধরন আছে আবার হচ্ছে থ্রো ইউনিএসিস্ট, এইখানে আবার ভিপিডি লাগতে পারে 2টা। তারপর হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লাই বাই পোস্ট, যেটা 3টা অ্যাপ্লাইয়ের 3 ধরন, 3 ভাবে অ্যাপ্লাই করা যায়। তো আমি এক্সপিরিয়েন্স করছি 3টাই, ভিপিডি দিয়েও আমার অ্যাপ্লাই করতে হয়েছে পোর্টালে, ডিরেক্ট পোর্টালে একটা, ইউনিএসিস্টে একটা, আর একটা হচ্ছে বাই পোস্ট, সরি 4ভাবে অ্যাপ্লাই করা যায়। 4ভাবে হচ্ছে আমি অ্যাপ্লাই করছি। তো ডেডলাইনের পর বা অনেক ডেডলাইনের আগে আমাকে অফার লেটার ওরা দিছে। তো এখান থেকে হচ্ছে আমি আমার এনরোলমেন্ট কমপ্লিট করছি। আর জার্মানির জন্য সাপোর্টিং ডকুমেন্টস অনেক ইম্পর্টেন্ট, ওয়েটিং পিরিয়ড, তো এটার জন্য আর কি ইয়া করতে হয়। সো প্রথমত তুই হলো ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করেছিস স্লটের জন্য, রাইট? ওই সময় তোর ওয়েটিং পিরিয়ড ছিল প্রবাবলি 12 মান্থ। 12 মান্থ ছিল, রাইট। And then you applied for your offer letter, right? রাইট। তারপরে কি ডকুমেন্টেশনের কথা তো বললি, যে ডকুমেন্টেশন গুলো লাগে। অফার লেটার পর যখন হচ্ছে আমি অ্যাপ্লাইটা শেষ করি, তো অফার লেটার যখন আমি পাই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর, তারপর হচ্ছে ব্লকের কাজটা করতে হয়। উইথাউট অফার লেটার ব্লক কনফার্মেশন সম্ভব না। আচ্ছা আচ্ছা। সো অফার লেটার পাওয়ার পরে ব্লকের মানিটা সেন্ড করে দিই। ব্লক মানিটা সেন্ড করতে হয়। তো ব্লক মানি সেন্ড করার পর হচ্ছে আমার হচ্ছে যে অফার লেটার পাওয়ার পর এনরোলমেন্টটাও কমপ্লিট করতে, আমি ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। যদি আমার হচ্ছে এম্বাসির ডেটটা যদি সামনে থাকে, যে আমি হচ্ছে উইথিন 2 মান্থ ও 3 মান্থের মধ্যে হচ্ছে আমি এম্বাসি ফেস করবো, ডক সাবমিশন মেল আসবে আমার। তো তারপর হচ্ছে এম্বাসির জন্য ওয়েট করা। হ্যাঁ, সবচেয়ে বোরিং টাইম, রাইট। এগুলো সব ডান, এখন ওয়েট করতে হবে। 12 মাসের ওয়েটের জায়গায় কত মাস wait? আমার 22 মাস 19 দিন লাগছে ভিসাটা পাইতে। যেখানে হচ্ছে এম্বাসির ওয়েটিং পিরিয়ড, আমি যখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেই তখন স্পষ্টভাবে লেখা ছিল যে 12 মান্থ আমার ওয়েট করতে হবে। তো ওইটা হচ্ছে তারপর 16তে গেছে, তারপর 19-এ, এখন হচ্ছে 22 মাস প্লাস চলতেছে, অলমোস্ট 2 ইয়ার্স। তো এখন সেটা ওয়েটিং পিরিয়ডটা বাইরে প্রায় 22+ মান্থস হয়ে গেছে। হ্যাঁ। Good to know that. স্পেশালি আমি 2টা জিনিস, 2 ধরনের মানুষকে আমি চাই তুই আজকে রিপ্রেজেন্ট করবি, ইন্সপায়ার করার জন্য। একটা হলো বিং এ মিডল ক্লাস, তাদের কি স্বপ্ন দেখা উচিত কিনা। নাম্বার 2, যে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়েও জার্মানির মতো একটা, আমি জানি তুই ভালো ইউনিভার্সিটি থেকে যাচ্ছিস, অ্যাপ্লাই করা যায়, অ্যাচিভ করা যায়, কিছু যদি বলতি। মিডল ক্লাসদের জন্য বলতে গেলে হচ্ছে স্বপ্ন তো অবশ্যই দেখা উচিত, কারণ স্বপ্ন দেখতে হবে যে আমি একটা কিছু করতে পারি, আমাকে তো প্রমাণ করতে হবে যে আমি একটা ভালো কিছু করতে পারি। ন্যাশনাল ইউনিভার্সিটি আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হওয়ার জন্য ইউনিভার্সিটি ম্যাটার করে না, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট, পাবলিক, হোয়াটএভার, যেটাই হোক। এখানে হচ্ছে ম্যাটার করে হচ্ছে মিনিমাম যেই সিজিপি এর যে রিকোয়ারমেন্ট আছে ওইটি একটু ম্যাটার করে। তারপর হচ্ছে আইএলটিএস, এই দুই, একটা ভালো সিজিপিএ, ভালো না 3+, 3 এর কম নিয়ে সিজিপিএ ইউনিভার্সিটি অফার করতেছে। আর হচ্ছে একটা আইএলটিএস এর তোর অ্যাডভাইস থাকবে 3+, হ্যাঁ 3+ সিজিপিএ এটা রাখার জন্য। হচ্ছে আইএলটিএস এর একটা যে স্কোর, মাস্টার্সে গেলে 6.5টা হচ্ছে সিকিউর জোন, আর ব্যাচেলারের জন্য 6.5, 7, যেরকম অ্যাচিভ করতে পারে, মিনিমাম 6। হ্যাঁ। ওকে অনন্ত, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। তোর অনেকক্ষণ ধরে বসায় রাখছি আমি, and I wish you all the best from my heart and from STSIT, on behalf of STSIT, and definitely যখন জার্মানিতে যাবি
আমি এটা সবসময় বলে, it's not an institute, it's a family, Right. right? Be in touch with the family. Sometimes send your videos. Send important information that might help our students. Right. And যাতে তুই এনকারেজ করতে পারোস। আজকে তুই যাইতেছিস হয়তো তোর হেল্পের জন্য হয়তো আমাদের স্টুডেন্টরা হয়তো তোকে আস্ক করতে পারে। অবশ্যই। Be always that down to earth. I know you're very down to earth person. Be that person. Right. Okay. থ্যাংক ইউ।